আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে দুটি এনজিওগ্রাম মেশিনের একটি নষ্ট। 4 বছরেরও বেশি সময় পার হলেও এটিকে মেরামত করা হয়নি, কেনা হয়নি নতুন কোনো মেশিনও। ফলে একটিতে কাজ করায় রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ প্রতি মাসে হাসপাতালটিতে শত শত রোগীর হার্টে পেসমেকার ও রিং বসানোর প্রয়োজন হয়, কিন্তু তা সম্ভব হয় না। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো রিপোর্টে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। গেল 4 বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে অকেজো অবস্থায় পড়ে রয়েছে 6 কোটি টাকা মূল্যের হৃদরোগ নির্ণয়ের এনজিওগ্রাম মেশিনটি। দীর্ঘদিন ব্যবহারের অনুপযোগী হয়ে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সংযুক্ত অন্যান্য যন্ত্রাংশ। ফলে রক্তনালী পরীক্ষা, রিং পরানো, ব্লক নির্ণয় কিংবা পেসমেকার প্রতিস্থাপনের মতো কাজে নেমে এসেছে স্থবিরতা। সরকারি হাসপাতালে এনজিওগ্রাম করাতে খরচ 2,000 টাকা থেকে 5,000 টাকা। এদিকে বেসরকারি ল্যাবে খরচ দাঁড়ায় 20,000 টাকা থেকে 22,000 টাকায়। ফলে গড়ে 250 জনেরও বেশি রোগী সেবা নিতে আসেন এ হাসপাতালের হৃদরোগ বিভাগে। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও পরীক্ষার সুযোগ পাচ্ছেন না অনেকেই। পেসমেকারটা আসলে অন্যান্য কোনো প্রাইভেট হসপিটালে করলে আমাকে যেটা আসলে চার্জ করেছিল যে 1 লক্ষ টাকা তাদেরকে আসলে দিতে হবে, বাট সেই জিনিসটা আমি এখানে শুধুমাত্র 2,000 টাকা গভর্নমেন্ট ফিটা দিয়ে আমি আমার আব্বুর অপারেশনটা আসলে সাকসেসফুল করাতে পেরেছি। মেশিন দুইটার মধ্যে একটা নষ্ট। একটা রুগী ঢুকছে, আমার মামা, উনি প্রায় 2 ঘন্টা ধরে আছে। অনেক রুগী এখানে ওয়েটিংয়ে বসে আছে, সকাল 8টা থেকে বসে আছে, এখন বাজে দিনের 1টা। রিং লাগাইতে বললো, লাখখানিক টাকার মধ্যে হবে। এখানে 70,000 টাকা বাইরে থেকে আমেরিকার একটা ভালো রিং আছে, ওটা লাগাই দিয়ে বলছে আর কি। আগামী বুধবার আমার অপারেশন। বাইরে লাগতে 2 লাখ টাকার উপরে, 3 লাখ টাকাও চাইছে অনেকে। এদিকে হাসপাতালে বিদ্যমান সমস্যার কথা স্বীকার করে রোগীদের ভোগান্তির কথা জানান কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। আর একটা মেশিন আছে, একটা মেশিনের মধ্যে আমরা প্রতিনিয়ত অন অ্যান অ্যাভারেজে আমাদের 20 থেকে 25টা কেস আমাদের সকাল থেকে যতক্ষণ পর্যন্ত কেস থাকে আমরা চেষ্টা করি রোগীদেরকে সেবা প্রদান করার জন্য। যদি আমাদের খুব দ্রুত আরেকটা ক্যাথল্যাব মেশিন যদি আমরা স্থাপন করতে পারি তাহলে আমাদের রোগীদের অনেক উপকার হবে। দ্রুতই আরেকটি এনজিওগ্রাম মেশিন আনার ব্যবস্থা করবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রোগী সহ সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। 4 বছরও শেষ হয়নি সুনামগঞ্জের দোয়ারা বাজারের খাসিয়ামারা নদীর সেতুর নির্মাণ কাজ। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার প্রায় 1,00,000 মানুষ। 2022 সালের ফেব্রুয়ারিতে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নির্মাণ কাজ শুরু হলেও তা বন্ধ হয়ে যায় মাঝপথে। এদিকে দ্রুত নির্মাণ কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদারের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। সুনামগঞ্জের দোয়ারা বাজারে 2022 সালের ফেব্রুয়ারিতে 75 মিটার দৈর্ঘ্যের 9টি গার্ডার, 3টি স্ল্যাব বিশিষ্ট পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছিল। মেসার্স শঙ্কর এন্টারপ্রাইজ ও টাওয়ার এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এর দায়িত্ব পায়। 1.5 বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এরই মধ্যে পেরিয়ে গেছে 4 বছর। স্থানীয়দের অভিযোগ, সেতুর কাজ সময় মতো শেষ না হওয়ায় স্কুল, কলেজ ও হাট বাজারে আসা যাওয়ায় নদী পারাপারে দাঁড় টানা নৌকাই মূল ভরসা। আজকে প্রায় কাজ হইতেছে 3-3.5 বছর ধরে। এর মধ্যে ঠিকাদার এবং কন্ট্রাক্টরের গাফিলতিতে কাজটা সম্পন্ন হচ্ছে না হওয়ার কারণে আমাদের এই নদী পারাপার হইতে হয় নৌকা দিয়ে রশি টানাটানি করে। পারাপার করতে গেলে আমার স্টুডেন্টগুলোর অনেক সময় অনেক সমস্যা হয়, বিশেষ করে বন্যার সময় অনেক স্টুডেন্ট অ্যাক্সিডেন্টও করে, তখন অনেক অঘটন ঘটে। 2022-এ কাজ শুরু হয়েছে প্রথম, এখন চলতেছে 2025, চলে যাচ্ছে, কিন্তু এখনো ব্রিজের আশানুরূপ অনেক কাজ রয়ে গেছে। সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন এলজিইডির এ কর্মকর্তা। সুনামগঞ্জ একটি বৃষ্টিবহুল এলাকা এবং এখানে মাঝে মধ্যে ফ্ল্যাশ ফ্লাড হয়, যার জন্য বছরে আমরা এখানে 12 মাসের পরিবর্তে মূলত 3 থেকে 4 মাস কাজ করা হয়। তো এই মূলত এই কারণে দেরিয়েছে। আমরা আশা করতেছি আগামী ডিসেম্বর 2025-এর মধ্যে ব্রিজটি সম্পূর্ণ কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী। শুধু আশ্বাস নয়, সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করা এবং নির্ধারিত সময়ে ব্যর্থ হওয়া ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। আবরার মাহি, আরটিভি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। আগামী 25 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপরেই প্রচার শুরু করবেন প্রার্থীরা। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 অক্টোবর OMR পদ্ধতিতে। এদিকে নির্বাচনে কার্যনির্বাহী পরিষদ পদে মনোনয়ন জমা দিয়েছেন 429 জন প্রার্থী। চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু 3 শীর্ষ পদ সহসভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 69 জন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। ভোটারদের কাছে তুলে ধরছেন উন্নয়নের প্রতিশ্রুতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সুপারিশের পরেও চাকরি ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি 2007 সালে নিয়োগ বাতিল হওয়া 330 জন পুলিশ কর্মকর্তার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে তাদের নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদনটি আটকে আছে বলে জানান ভুক্তভোগীরা। এতে দুশ্চিন্তায় আছেন তারা। তাই দ্রুতই চাকরিতে যোগদান নিয়ে সরকারের সহযোগিতা চান ভুক্তভোগী পুলিশ কর্মকর্তারা। নাজমুল হুদার রিপোর্টে বিস্তারিত। দলীয় বিবেচনা ও ঘুষ লেনদেনে নিয়োগের অজুহাতে 2007 সালে 757 জন পুলিশ কর্মকর্তার নিয়োগ বাতিল করে তৎকালীন সরকার। সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও বেনজির আহমেদের একটি সাদা কাগজের স্বাক্ষরে এ সিদ্ধান্ত হয়। সে সময় শারীরিক যাচাই বাছাই, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়া সত্ত্বেও কর্মক্ষেত্রে যোগদান করতে পারেননি তারা। প্রায় 17 বছর পর নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেছে তাদের 330 জন। আবেদন যাচাই বাছাই করে গত মে মাসে পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সুপারিশ করে প্রধান উপদেষ্টার দপ্তরে বিবেচনার জন্য পাঠানো হয়। সুপারিশের পরও এখন পর্যন্ত ফাইলটি আটকে থাকায় চাকরি ফিরে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, অর্থ এবং আইন মন্ত্রণালয়ের শেষ সুপারিশটি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যায়। সে থেকে আজ পর্যন্ত আমরা কি কারণে, কেন, কোন অপরাধের কারণে সে সামারিটি আটকে আছে। এই ফ্যাসিস্ট বিদায়ের পরে 14 মাস এটার পিছনে ঘুরতে ঘুরতে এখন নিঃস্ব বউ বাচ্চা নিয়ে আমি অনেক অসহায় জীবনযাপন করতেছি। এখন আমরা যে মেয়েরা 40 জন ছিলাম, এটা দলীয় আর দুর্নীতির জন্য বাদ দিছে। আমরা তো কোনো দল করি নাই। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যেন মৌলিক ও মানবিক দিক বিবেচনা করে চাকরি পুনর্বহালের সিদ্ধান্ত নেয় দাবি ভুক্তভোগীদের। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আমাদের নিয়োগ বাস্তবায়ন করে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। বয়স এখানে বড় কোনো ফ্যাক্টর না, আমাদের যে স্ট্রেংথ আছে সেই সম্পূর্ণ স্ট্রেংথ দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এসব অভিযোগ তুলে চাকরি থেকে বের করে দেওয়া খারাপ দৃষ্টান্ত বলে মনে করেন সাবেক আইজিপি নুরুল হুদা। তবে সাধারণত চাকরি তাদের নেয়ার পরে বেশ কিছুদিন পরে এই সমস্ত অভিযোগ ওঠা এবং এই সমস্ত চাকরি থেকে বের করে দেওয়া, এগুলো খুব খারাপ দৃষ্টান্ত। নিয়োগকালীন আমরা সমস্ত শর্তাদি, সমস্ত যোগ্যতা যথাযথভাবে পরীক্ষা করে দেখি, সেইটা বন্দোবস্ত করতে হবে। এর আগে 1991 সালে বাতিলকৃত সাব ইন্সপেক্টরদের 1997 সালে বিশেষ প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল করা হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা। কেবিন ক্রু থেকে বিমানের ইতিহাস ভেঙে প্রশাসনিক কর্মকর্তা, আবার মাত্র কয়েক বছরের মাথায় ফ্লাইট সার্ভিস বিভাগের DGM। এমন তুঘলকি কাণ্ডই ঘটিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মনিরুজ্জামান খান। শুধু তাই নয়, চাকরি জীবনের মাত্র 10 বছরের মধ্যেই গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। সব অভিজাত এলাকায় রয়েছে তার ফ্ল্যাট, বাড়ি ও জমি। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। 1994 সালে কেবিন ক্রু হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগ দেন মনিরুজ্জামান খান। মাত্র 4 বছরের মাথায় হাতে পেয়ে যান আলাদিনের চেরাগ। 1998 সালে প্রথম ফ্ল্যাট কেনেন ধানমন্ডিতে। এর 2 বছরের মাথায় উত্তরায় কেনেন জমি। 4 বছরের মাথায় 6 তলা বাড়িও করেন সেখানে। ধানমন্ডির 6 নম্বরে প্রায় 10 কোটি টাকায় 3500 স্কয়ার ফিটের ফ্ল্যাট
বসুন্ধরা আবাসিকে 15 কোটি টাকার 10 কাঠা জমি, পূর্বাচলে 10 কোটি টাকার 7.5 কাঠা জমি আর ধানমন্ডির একটি শপিং মলে 1.5 কোটি টাকার একটি দোকান আছে তার। শুনতে অস্বাভাবিক মনে হলেও 10 বছরে এই অসাধ্য সাধন করেছেন কেবিন ক্রু থেকে প্রক্রিউটমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের উপমহাব্যবস্থাপক হওয়া মনিরুজ্জামান খান। শুধু তাই নয়, তার 3 ছেলের মধ্যে 2 ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে এবং একজন মালয়েশিয়ায় পড়াশোনা করছে। না, আমি 5 বছর বলতে পারি। আয়েশা কি বিল্ডিং পাইছে? হ্যাঁ, বিল্ডিং পাইছে। মনিরুজ্জামান ভাইয়ের ফ্ল্যাট কয়তলা জানি? ওই যে বিমানের 12 তলায়। এসব বিষয়ে কথা বলতে চাইলে তার সাক্ষাৎ মেলেনি। মুঠোফোনে আয়কর রিটার্নের সব সম্পদের উল্লেখ আছে দাবি করলেও বাস্তবে তা খুঁজে পাওয়া যায়নি। রোড 8 নাম্বার, এইটা আমার বাড়ি। আর ধানমন্ডির ওই ফ্ল্যাটটা এখনো আমাদের হই নাই আর কি, ওদের টাকা পয়সা করি নাই। আর আমি এমনি ক্যান্সার রোগী, আমার প্রতি মাসে ওষুধ খাইতে হয় অনেক টাকা। বসুন্ধরায় ওই যে আমি আর আমার ওয়াইফ একটা ইনস্টলমেন্ট একটা কিনছিলাম। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, সৎভাবে এত সম্পদের মালিক হওয়া সম্ভব না, তার বিষয়ে কর্তৃপক্ষের খোঁজ নেওয়া উচিত। মানুষের বৈধ আয় দিয়ে তো যে ধরনের সম্পত্তি বা যে ধরনের কথা আমরা শুনছি সেটা হয়তো সম্ভব নাও হতে পারে। বিমানের প্রশাসনিক কর্মকর্তা ABM রওশন কবির জানান, তার বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত করা হবে। আপনি স্পেসিফিক যে অফিসারের কথা আমাদের বলছেন, তো ওনার ক্ষেত্রে যদি এই ধরনের অথরিটির কাছে যদি এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে তো অবশ্যই এটি তদন্ত করে দেখা হবে। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতার প্রভাব খাটিয়ে এর সম্পদ গড়েছেন মনিরুজ্জামান খান। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। 9 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। জেলার পুরাতন স্টেডিয়ামে এই সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সম্মেলন উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ থেকে শুরু এশিয়া কাপের সুপার 4। প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দ্বিতীয় রাউন্ডে আসার পর টাইগারদের নজর এখন ফাইনালে। লঙ্কানরা চিরচেনা প্রতিপক্ষ হওয়ায় ম্যাচে ভালো লড়াই হবে বলে জানান পেস বোলিং কোচ শন টেইট। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। মাত্র একদিন আগেই পরম বন্ধু বনে যাওয়া শ্রীলঙ্কা এখন বাংলাদেশেরই প্রতিপক্ষ। সুপার 4-এর প্রথম ম্যাচটাই এখন বাঘে সিংহের লড়াই। এশিয়া কাপের আগে লঙ্কানদের সিরিজ হারালেও টুর্নামেন্টের গ্রুপ পর্বে জারিত আসালাঙ্কার দলের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। 6 উইকেটের বড় জয় পায় দলটি। ম্যাচের আগে সেটা স্বীকারও করলেন শন টেইট, তবে এই ম্যাচ নিয়ে আশাবাদী তিনি। আমরা একে অপরকে বেশ ভালোভাবে চিনি। প্রথমত আমরা সুপার 4-এ এসেছি, এটা ভালো ব্যাপার। আমরা এখান থেকে সামনের দিকে যেতে চাই। আশা করি ম্যাচটিতে ভালো একটা লড়াই হবে। চলতি টুর্নামেন্টে প্রথমবারের মতো দুবাইতে খেলতে যাচ্ছে লিটন তামিমরা, যেখানে স্পিনাররা পেয়ে থাকেন বাড়তি সুবিধা। তাতে টাইগারদের একাদশে দেখা যেতে পারে অতিরিক্ত এক স্পিনার। এদিকে টুর্নামেন্ট জুড়ে ছন্দেই আছে লঙ্কানরা। 3 ম্যাচের 3টিতেই জয়। এই ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্য দলটির। যদিও ব্যাটিং কোচ থিলানা কান্দাবি এগিয়ে রাখছেন না কোনো দলকেই। আমরা বাংলাদেশের সাথে প্রায়ই খেলি, মানে গত 3-4 মাসের মধ্যে আমরা প্রায় 4-5টা ম্যাচ খেলেছি। তাই আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি এবং আমি নিশ্চিত আমাদের ছেলেরা একটা ভালো লড়াই দেবে। এদিকে শ্রীলঙ্কান শিবিরে বড় ধাক্কা খেয়েছেন দুনিত ওয়ালালাগে। আফগানিস্তান ম্যাচ চলাকালীন হারিয়েছেন নিজ বাবাকে। এরপর দেশে ফিরে গেলেও আজই দলের সাথে যোগ দেবেন তিনি। থাকতে পারেন ম্যাচের একাদশেও। রাফি আমিন, RTV। ঢাকঢোল পিটিয়ে উৎসবের আমেজ নিয়ে আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে শেষ হয়েছে প্রতিমার কাঠামো তৈরি। এখন রং তুলির আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। ময়মনসিংহ, ফেনী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন সাকিব আল হাসান।
21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দিন গণনা শুরু হবে দুর্গোৎসবের। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। জামদানি শাড়িতে আসনে বসবেন দেবী দুর্গা। ঢাক ঢোল ও কাঁসার শব্দে মেতে উঠবে পুজো মণ্ডপ। ময়মনসিংহে এবছর 781টি পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। এরই মধ্যে মাটি ও খড় দিয়ে তৈরি করা হয়ে গেছে প্রতিমার কাঠামো। রংতুলির আঁচড়ে সাজসজ্জা দেওয়া হচ্ছে প্রতিমাগুলোকে। পূজাকে ঘিরে এরই মধ্যে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে পুলিশ, আনসার এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সেখানে নিরাপত্তা কমিটি গঠন করেছি, সো দ্যাট সেখানে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা তৈরি না হয়। ফেনীতে 150টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গোৎসব। প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে, চলছে সাজসজ্জা ও মণ্ডপ তৈরির কাজ। পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি এবছর দুর্গোৎসবের নিরাপত্তায় থাকবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। দুর্গাপূজার প্রতিমা তৈরি শুরু থেকে একেবারে বিসর্জন পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দরকার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার দরকার, আমরা পুলিশের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে দুর্গাপূজাকে ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সুষ্ঠু ও সুন্দরভাবে মহোৎসব সম্পন্ন করার প্রত্যাশা তাদের। যাতে করে এই দুর্গাপূজা যেন শান্তি শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, এই ব্যাপারে আমরা আকুল আবেদন জানাচ্ছি। এবছর হাতিতে চড়ে পৃথিবীতে দুর্গার আগমন হওয়ায় শস্য শ্যামলা হবে পৃথিবী। আনুষ্ঠানিকতা শেষে 2রা অক্টোবর বিজয়া দশমীতে দোলনায় চড়ে স্বামী শিবের আবাস কৈলাসে ফিরবেন দুর্গা। সাকিব আল হাসান, RTV। কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঘুষ দিয়ে কৃষকদের প্রণোদনা প্রদান, সরকারি বরাদ্দ আত্মসাৎ, কর্মস্থলে না গিয়ে বেতন ভাতা উত্তোলন সহ বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন সরকারি বিধি অনুযায়ী কৃষকদের প্রণোদনা বন্টন, পরামর্শ প্রদান করে ভালো ফলন নিশ্চিতে প্রত্যেক ইউনিয়নে দায়িত্বে থাকেন উপসহকারী কৃষি কর্মকর্তা। তবে কৃষকদের এসব সহযোগিতা করার বদলে নানা অনিয়মের অভিযোগ উঠেছে এলাহাবাদ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে। আমরা প্রকৃতি কৃষক, তা আমরা কিছু পাই না, যারা না করে তারা পায়। স্থানীয়দের অভিযোগ, প্রণোদনা দেওয়ার নামে ঘুষ গ্রহণ, বাজেট আত্মসাৎ এবং অফিসে উপস্থিত না থেকেও বেতন ভাতা ভোগ করেন তিনি। প্রকৃত কৃষক তারা দেয় না দিয়া সেই টাকা খাইয়া এই চোখসাইয়া দেয়। 500-1000 টাকা দেয়, ওই টাকার বিনিময়ে ওই তাদেরকেই দিচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, তাকে ফাঁসাতে নানা ষড়যন্ত্র করছে একটি স্বার্থন্বেষী মহল। আমার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, কে বা কারা আমার সত্যতামূলক ভাবে করাইতেছে আমি জানি না, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অভিযোগ আমলে নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। গণমাধ্যমে একটা অভিযোগ আসছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এটা জানিয়েছি এবং সবার সাথে পরামর্শক্রমে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং কমিটির ফলাফল অনুযায়ী আমরা পরবর্তী বিভাগীয় ব্যবস্থা বা পরবর্তী করণীয় আমরা নির্ধারণ করব। তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে দ্রুত এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী কৃষকদের। আব্দুল হামিদ, RTV। বিমা শিল্পে মানি লন্ডারিং প্রতিরোধে কক্সবাজারে শুরু হয়েছে ক্যামেলকো সম্মেলন 2025। শুক্রবার নগরীর একটি হোটেলের 2 দিনব্যাপী আয়োজিত এই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। BFIU এর নির্বাহী পরিচালক মফিজুর রহমান খান চৌধুরীর সভাপতিত্বে ছিলেন IDRA সদস্য অ্যাডমিন ফজলুল হক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদ আহমেদ, ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি BM ইউসুফ আলী, ক্যামেলকো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ন্যাশনাল লাইফের DMD প্রবীর চন্দ্র দাস সহ আর্থিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।